হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের আমরা একটা টপিক সম্পর্কে ডিসকাস করব, যে টপিকটা আমরা একদিন কি পড়িয়েছি। আমরা একদিন পড়িয়েছি আয়নিক কম্পাউন্ড, বা যেটাকে বলা হয় আয়নীয় যৌগ। আর কি পড়িয়েছি? কোভ্যালেন্ট কম্পাউন্ড, বা যেটাকে আমি বলছি সমযোজী যৌগ। আর এটা কি? এটাকে বলা হয় আয়নীয় যৌগ, তাই তো? সমযোজী যৌগ আর আয়নীয় যৌগ। আচ্ছা, কনসেপ্ট কি ছিল এখানে? এখানে কনসেপ্ট ছিল যে একটা মেটাল বা ধাতু আর একটা নন মেটাল বা অধাতু আসবে, যেখানে মেটাল কি করবে, তার বাইরে যে ইলেকট্রনটা আছে সেটা কমপ্লিটলি একে দিয়ে দেবে বা ডোনেট করে দেবে। তার ফলে তৈরি হবে আয়নিক যৌগ, যেটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সতে তৈরি হবে। আর কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি ছিল? বলছে এখানে হচ্ছে দুটো একই রকম নন মেটাল আসবে। ধরো আমি দুটো এ নিলাম, ধরো একটা এ আছে, একটা এক্স আছে। এখানে কি হবে, ধরো এর একটা ইলেকট্রন আছে, এর একটা ইলেকট্রন আছে। এদের কি কারোর অষ্টক পূর্তি নেই বা অক্টেট ফুলফিল্ড হয়নি। এরা অক্টেট ফুলফিল্ডের জন্য ইলেকট্রনকে শেয়ার করবে। এভাবে ইলেকট্রন শেয়ার করে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এভাবে বানায়, বানিয়ে এরা কম্পাউন্ড তৈরি করে। তাহলে এটা হয়ে গেছিল আমার সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড, অ্যান্ড এটা হয়ে গেছিল আয়নিক কম্পাউন্ড। আজকের আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আয়নিক কম্পাউন্ডটা আছে না, বলছি আয়নিক কম্পাউন্ডের মধ্যে কিছু কোভ্যালেন্ট টেন্ডেন্সি বা কোভ্যালেন্ট প্রপার্টি বা সমযোজী ধর্ম থাকতে পারে। অর্থাৎ একটা আয়নিক কম্পাউন্ডে কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্ট টেন্ডেন্সি বা কোভ্যালেন্ট প্রপার্টি থাকতে পারে। ঠিক আছে, মানে কোনো একটা আয়নীয় যৌগতেও কিছু সমযোজী যৌগের বৈশিষ্ট্য থাকতে পারে। সেইটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে জানতে গেলে একটা কনসেপ্ট কি হয়, আমি দেখেছি আয়নীয় যৌগে কি হয়, যে কমপ্লিট ইলেকট্রনের ট্রান্সফার হয়, আর কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি হয়, ইলেকট্রন শেয়ারিং হয়। তাহলে ধরো কোনো একটা কম্পাউন্ড তৈরি হয়েছে, ধরো এইভাবে একটা আয়নিক কম্পাউন্ড, প্রথমে কি করলো, এই ইলেকট্রনটা দিয়ে দিল, তাহলে তৈরি হয়ে গেল। ধরো আমি এম প্লাস এ মাইনাস বললাম। এবার বলছে এইটা হওয়ার পরেও এদের মধ্যে কিছু ইলেকট্রনের আদান প্রদান হয়ে গেছে, মানে পুরো ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার হয়ে কাছাকাছি এসছে, এসে এরা কম্পাউন্ড তৈরি করেছে। কিন্তু কম্পাউন্ডটা তৈরি করার পরেও এদের মধ্যে কিছুটা ইলেকট্রনের শেয়ারিং হয়েছে। যে এদের মধ্যে ইলেকট্রনের শেয়ারিং হয়ে গেছে, তখন কি ইলেকট্রন শেয়ারিং মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে যে একটু হালকা ইলেকট্রন শেয়ারিং হয়ে গেছে, তাই এখানে কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার, হ্যাঁ, কিছু কোভ্যালেন্ট ক্যারেক্টার এসে গেছে। আচ্ছা, এটা হয় কীভাবে? আমি তো বলছি খুব ভালোভাবে বললাম যে এখান থেকে ইলেকট্রন কমপ্লিট ট্রান্সফার হয়ে গেল, তারপরে শেয়ারিং হয়ে গেল। এই শেয়ারিংটা হচ্ছে কেন? এর পেছনে কারণটা কি? এই জিনিসটা জানতে গেলে আমাদের কিছু প্রপার্টি জানতে হবে। কারণ আমি যেভাবে করাচ্ছি পরপর নোট করে যাও, ঠিক আছে? প্রথম নম্বর প্রপার্টি আমাকে জানতে হবে, সেটা হচ্ছে, এক নম্বর আমি বললাম পোলারাইজেশন। ঠিক আছে, পোলারাইজেশন। আচ্ছা, পোলারাইজেশন জিনিসটা কি? বলছে তো ওটা ক্যাটায়ন আছে, মানে পজিটিভ চার্জ, আর এটা অ্যানায়ন আছে। অ্যানায়নটাকে বড় করে আঁকছি। অ্যানায়নটা সাধারণত বড় হয় কেন? কারণ ওটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন গ্রহণ করার ফলে সাইজ বড় হয়েছে। তাহলে এটা একটা অ্যানায়ন। ঠিক আছে, এবার ধরো ক্যাটায়ন আর অ্যানায়নটা কাছাকাছি এলো। আমি যখন আয়নীয় যৌগ পড়েছিলাম, কি পড়েছিলাম? এরা স্থির তাড়িতিক আকর্ষণের ফলে পরস্পরের কাছাকাছি আসে, সেভাবেই কাছাকাছি আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এই যে ক্যাটায়নটা যেটা আছে, এটাকে আমি ধরলাম এর মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, আর এই যে অ্যানায়নটা আছে এর মাঝখানেও নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কি? পজিটিভ চার্জ, তাই তো? এর নিউক্লিয়াস পজিটিভ চার্জ। আচ্ছা, এর বাইরে কি আছে?
ইলেকট্রন আছে, যেগুলোকে আমি নেগেটিভ দেখাচ্ছি, ইলেকট্রন মহল আছে এর বাইরে। তাহলে এই যে ক্যাটায়নটা পজিটিভ চার্জ, এরা যখন কাছাকাছি আসবে তখন কি এর নিউক্লিয়াস আর এর নিউক্লিয়াস পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। আবার অপরপক্ষে এটা যেহেতু পজিটিভ চার্জ, এ কি করবে, ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। মানে এ পড়ে গেছে দোথালায়, দোথালাটা যেটা সেটা হচ্ছে এর ইলেকট্রনগুলো চাইছে কি আকর্ষিত হয়ে এখানে যেতে, আর নিউক্লিয়াস চাইছে কি বিকর্ষিত হয়ে এদিকে আসতে। মানে ইলেকট্রনের ফ্লো হতে চাইছে এই দিকে এইভাবে, আর নিউক্লিয়াস চাইছে না আমি এই দিকে চলে যাব, কারণ এই নিউক্লিয়াসটা আর এই নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ হচ্ছে। তাহলে এই যে জিনিসটা আছে এর মধ্যে কি হবে, একটা এর যে আকৃতি ছিল সেই আকৃতির একটা পার্থক্য হবে, আকৃতির একটা বিকৃতি হবে, যেটাকে বলা হয় ডিফরমেশন। তাহলে এটা কি হবে, অ্যানায়নের হয়ে গেল ডিফরমেশন। ক্যাটায়নের কি হবে, হ্যাঁ ক্যাটায়নের হবে, কিন্তু ক্যাটায়নটা যদি ছোট ওর ডিফরমেশনটা খুব একটা বেশি বোঝা যাবে না, ঠিক আছে। তাই অ্যানায়নের ডিফরমেশনটা বেশি হবে। তাই আমি ডিফরমেশনটা এই বড় সাইজের যেটা আছে অ্যানায়ন এটাকে নিয়ে বলছি। তাহলে কি হলো, ক্যাটায়ন কাছে এলো, অ্যানায়নটা যেটা আছে অ্যানায়নের ইলেকট্রনগুলোকে ও টানলো, কিন্তু ওই ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা আছে ও কি করবে, অ্যানায়নের নিউক্লিয়াসটাকে বিকর্ষিত করবে। মানে এ চাইছে এদিকে আসতে, ইলেকট্রনগুলো চাইছে এদিকে আসতে, আর নিউক্লিয়াস চাইছে এদিকে যেতে, মানে একটা দোটানা তৈরি হচ্ছে। তাহলে আকৃতিটার বিকৃতি ঘটছে, ডিফরমেশন বা যেটাকে বলা হয় বিকৃতি। এই যে ঘটনাটা ঘটছে কমপ্লিট, তাহলে এর ফলে কি হচ্ছে, এর ফলে এই যে অ্যানায়নটা যদি এর নেগেটিভ চার্জগুলো বা ইলেকট্রনগুলো যদি এদিকে চলে আসে, তাহলে এদিকে ইলেকট্রনের ডেনসিটি বেড়ে যাচ্ছে, মানে এটাকে আমি লিখলাম ডেল্টা নেগেটিভ, ডেল্টা সাইন ছোট ডেল্টা, ঠিক আছে, এভাবে ডেল্টা লেখা হয়। ডেল্টা নেগেটিভ মানে কি, এদিকে ইলেকট্রন যেহেতু চলে এসেছে তাহলে নেগেটিভ চার্জ এদিকে বেড়ে গেছে, ডেল্টা নেগেটিভ, আর এ কি করেছে পজিটিভ চার্জটা এদিকে সরে গেছে, হয়ে গেছে ডেল্টা পজিটিভ। অর্থাৎ একটা ক্যাটায়ন আসার ফলে অ্যানায়নের কাছাকাছি অ্যানায়নটার মধ্যে দেখো পোল তৈরি হচ্ছে। পোল মানে কি, পজিটিভ আর নেগেটিভ সেন্টার আলাদা হচ্ছে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে এই দিকটায়, নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে এই দিকটায়। তার কারণটা কি, কারণ ইলেকট্রনগুলো এদিকে চলে আসছে আর নিউক্লিয়াসটা এদিকে চলে যাচ্ছে। তাহলে এর মধ্যে একটা পোল তৈরি হয়েছে, মানে কি এর একটা পোলারাইজেশন হয়েছে। তাহলে এই যে ঘটনাটা হয়েছে না, যে ক্যাটায়নটা কি করলো, অ্যানায়নের পোলারাইজেশন করলো। তাহলে এই পুরো যে ঘটনাটা এটাকে বলা হয়েছে পোলারাইজেশন, ঠিক আছে, এটাকে বলা হয় পোলারাইজেশন। আচ্ছা, যেটাকে বাংলায় বলা হয় ধ্রুবায়ন, ঠিক আছে, ধ্রুবায়ন বা ইংলিশে বলা হয় পোলারাইজেশন। ক্লিয়ার? আচ্ছা, এবারে যে এটা বলছিলাম দেখো, এবারে এই কনসেপ্টটা বলছি কি করে হলো। দেখো ধরো আমার এমটা এটা, এইটা হচ্ছে এটা, তাহলে কি হলো, এম এখানে এলো, এ এখানে এলো, ছোট এম বড় এ। এদের কি করার কথা ছিল, এরা জাস্ট এ বলছে আমি প্লাস তুমি মাইনাস, তার মানে কি কাছাকাছি এসে আমরা যুক্ত হয়ে একটা এম এ তৈরি করব। কিন্তু এখন কি দেখছি, এখন এরা তো যুক্ত হচ্ছে, তারপরে কি হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে। পোলারাইজেশন হচ্ছে মানে দেখো ইলেকট্রনটা এই যে এদিকে টেনে নিচ্ছে, মানে মেটালটার দিকে, ধাতুটার দিকে ইলেকট্রন একটু চলে আসছে। মানে দেখতে কি মনে হচ্ছে, এটা হালকা ইলেকট্রন যেন একে দিয়ে দিয়েছে মনে হচ্ছে, মানে একটু শেয়ারিং হয়েছে মনে হচ্ছে, তাই না, ইলেকট্রনটা এদিকে চলে এসছে, তার মানে ইলেকট্রনের যেন মনে হচ্ছে হালকা শেয়ারিং হয়েছে। এই যে ঘটনাটা এর জন্যই কি হয়, আর যেহেতু শেয়ারিং হওয়া মানে কি, তাতে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয়। তাহলে এই যে ঘটনাটা, যে শেয়ারিং হয়েছে হালকা, একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যেও একটু ইলেকট্রন শেয়ারিং হয়েছে, এই ঘটনাটার জন্য একটা আয়নিক কম্পাউন্ডে একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখা যায়, বা একটা বলতে পারো আয়নীয় যৌগতে কিছু সমযোজী ধর্ম দেখা যায়। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা এটাকে কি বলা হবে, পোলারাইজেশন, যেটা আমি এখানে দেখিয়েছি, এই ঘটনাটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট জানতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটাকে আমি বলছি পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ার, বা আমি এটাকে বলতে পারি ধ্রুবায়ন ক্ষমতা। আচ্ছা, পোলারাইজিং পাওয়ার মানে কি, যে পোলারাইজ করছে
যে ধ্রুবায়িত করছে, কে ধ্রুবায়িত করছে? ক্যাটায়নটাই তো একে ধ্রুবায়িত করছে। ক্যাটায়নের ফলেই তো এখানে ডেল মাইনাস ডেল প্লাস তৈরি হলো, মানে পোলারাইজেশন হলো। তাহলে কে? এই তো পোলারাইজ করছে, ক্যাটায়নটা কি করছে? পোলারাইজ করছে। তাহলে পোলারাইজিং পাওয়ার কার হবে? ক্যাটায়নের হবে। ঠিক আছে, তাহলে মানে কি পোলারাইজিং পাওয়ারটা হচ্ছে কি, যে ক্যাটায়নের পোলারাইজেশন করার ক্ষমতাটা। বোঝা গেল? একটা ক্যাটায়ন সে একটা অ্যানায়নকে কতটা পোলারাইজ করতে পারে সেটাকে বলা হচ্ছে পোলারাইজিং পাওয়ার বা ধ্রুবায়ন ক্ষমতা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছে পোলারাইজেবিলিটি। পোলারাইজেবিলিটি বা এটাকে বলা হচ্ছে ধ্রুবীয়তা। এটা কার? আচ্ছা এটা লিখে দিই, এটা হচ্ছে কার হয়? ক্যাটায়নের হয়। আর এটা কার হবে? এটা হচ্ছে অ্যানায়নের। অর্থাৎ কোন একটা অ্যানায়ন সে কতটা ধ্রুবীয়িত হতে পারছে, বাংলাটা হচ্ছে, বা পোলারাইজ হতে পারছে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কোনো অ্যানায়নের পোলারাইজেবিলিটি। আর দেখো অ্যানায়ন তো এখানে হচ্ছে, অ্যানায়ন তো ডিফরমেশন হচ্ছে। ঠিক আছে, অ্যানায়ন তো তোমার বিকৃতি হচ্ছে। তাহলে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে পোলারাইজেবিলিটি। একটা অ্যানায়ন কতটা পোলারাইজ হতে পারে তাকে বলা হচ্ছে পোলারাইজেবিলিটি, বা বাংলায় বলা হচ্ছে ধ্রুবীয়তা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে একটা পয়েন্ট আমি ডিসকাস করি এখানটায়। পয়েন্টটাকে বলছে, আচ্ছা আমি 4 নম্বর পয়েন্ট, আচ্ছা আমি পেজ উল্টে দিই। আচ্ছা আমি এখানেই করে দিই, অসুবিধা নেই। 4 নম্বর পয়েন্ট, একটা পয়েন্ট জানতে হবে। সে পয়েন্টটাকে বলা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল। ঠিক আছে, আয়নিক পোটেনশিয়াল। ওকে, আয়নিক পোটেনশিয়াল, বা তুমি বলতে পারো বাংলায় আয়নীয় বিভব। আয়নীয় বিভব বা আয়নিক পোটেনশিয়াল। আচ্ছা এইটাকে করা হয় কিভাবে? করা হয়, এটা জেনারেলি ক্যাটায়নের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি ক্যাটায়ন চার্জ বাই ক্যাটায়ন রেডিয়াস। অর্থাৎ কি, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা চার্জ মানে এটাকে চার্জকে আর কি লেখা যায়? চার্জ তো চার্জই, আর রেডিয়াস মানে ব্যাসার্ধ, বাংলা লিখে দিলাম। ঠিক আছে, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ দিয়ে আয়নিক বিভবটাকে এটাকে ডিফাইন করা হয়। ঠিক আছে, যেটাকে আমি ফাই দিয়ে ডিনোট করি। এটা কি ফাই, এর নাম কি ফাই, পাই না কিন্তু, ফাই, ফাই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা এটা কি? আচ্ছা বলছে, আচ্ছা তুমি এখানে দেখো দেখি, একটা ক্যাটায়ন যদি বেশি মানে পোলারাইজ করতে পারে, একটা ক্যাটায়ন যদি বেশি পোলারাইজ করতে পারে তাহলে কি হবে? ওই যে যৌগটা তৈরি হবে ওখানে সমযোজী ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে না কমবে? অবশ্যই পারবে। দেখো যত বেশি পোলারাইজ করতে পারবে তত বেশি ইলেকট্রনকে টানতে পারবে, আর তার মানে কি তত বেশি শেয়ারিং হবে। যত বেশি শেয়ারিং হবে তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। অর্থাৎ পোলারাইজিং পাওয়ার যত বেশি, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি, যত বেশি তাতে কোভ্যালেন্ট ক্যারেক্টার, বা বাংলায় লিখলে লিখবে সমযোজী ধর্ম, তত বেশি। ধ্রুবায়ন ক্ষমতা যত বেশি, অর্থাৎ একটা ক্যাটায়ন যত বেশি পোলারাইজ করতে পারবে, যত বেশি অ্যানায়নকে ডিফর্ম করতে পারবে, তত বেশি কি তার মধ্যে সমযোজী ধর্ম বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। আচ্ছা কোনো অ্যানায়ন যত বেশি ডিফর্ম হতে পারবে বা যত বেশি বিকৃত হতে পারবে, অর্থাৎ তার পোলারাইজেবিলিটি যত বেশি হবে, তার কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। নিচে লিখে দিই কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। বোঝা গেল? দেখো যত বেশি বিকৃত হতে পারবে তত বেশি কি ইলেকট্রন শেয়ারিং হবে, যত শেয়ারিং হবে তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মাথায় রাখো। পোলারাইজিং পাওয়ার যদি বাড়ে ক্যাটায়নের তাহলে কি হবে? সমযোজী ধর্ম বাড়বে বা কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। আর যদি পোলারাইজেবিলিটি বাড়ে তাহলে কি হবে? তাতেও হবে যৌগটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ঠিক আছে, বা সমযোজী ধর্মটা হচ্ছে বাড়বে। আচ্ছা ফাইটা কি বলছে? বলছে এই যে ফাই আমি এখানে ডিফাইন করলাম, বলছে ফাই যত বেশি হবে
তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। কি ফাই যত বেশি হচ্ছে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হচ্ছে। আর জিনিসটা যদি না বুঝতে পারো, ফাই বেশি হতে গেলে কি হতে হবে, ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে আর ক্যাটায়নের ব্যাসার্ধ কম হতে হবে, তাই তো? যদি মানে এটাকে লব বলে, তো লব যদি বাড়ে আর হর যদি কমে যায় তাহলে কি হবে, টোটাল জিনিসটা বাড়বে। অর্থাৎ ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় আর ক্যাটায়নের সাইজ যদি কম হয় তাহলে কি ফাই বাড়বে। মানে ধরো এই একটা বড় সাইজের একটা ক্যাটায়ন আছে, এতে ধরো আমি বললাম যে এতে ধরো ধরো 5টা চার্জ আছে, আমি বললাম লেটস সে 5+, আর ঠিক একই চার্জওয়ালা একটা ছোট্ট ক্যাটায়ন আছে, সেটাও 5+, ঠিক আছে? তাহলে দেখো বেশি চার্জ যদি ছোট জায়গার মধ্যে থাকে, ধরো বেশি চার্জ যদি তুমি একটা ছোট জায়গার মধ্যে রাখো তাহলে কি তার চার্জ ডেন্সিটি বেশি হবে, মানে চার্জের ঘনত্ব বেশি হবে, সে তত বেশি কি হবে, তত বেশি পাওয়ারফুল হবে। যদি কোনো ছোট জায়গার মধ্যে বেশি জিনিস রাখো তাহলে সেটা তত বেশি পাওয়ারফুল হবে, আর কোনো একটা বড় জায়গার মধ্যে যদি তুমি ওই একই জিনিস রাখো সেটা কমই হবে। মানেটা কি, মানে ধরো তুমি একটা খেলার মাঠে ধরো তোমার 5টা বন্ধু আছে, একটা বিশাল বড় খেলার মাঠ, 5টা বন্ধু আছে। এবার 5টা বন্ধুকে মিলে তুমি বলছো যে খেলো, 5টা বন্ধু খেলছে। এবারে একটা বন্ধু মাঠের এই মাথায়, একটা বন্ধু মাঠের ওই মাথায়, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এবার তুমি যে দেখছো তোমার কি মনে হবে যে কি যেন হচ্ছে, এদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, খুব দূরে দূরে আছে এরা, অতটা দেখে মনে হবে না। অথচ ওই 5টা দুষ্টু বন্ধুকে তুমি যদি একটা ছোট্ট ঘরের মধ্যে রাখো, তারা ওই একই খেলাটাই খেলছে, তখন দেখে কি মনে হয় বলতে কি, খুব বেশি পরিমাণ যেন দাবাদাবি মনে হচ্ছে, খুব বেশি পরিমাণ যেন তারা দাবাদাবি করছে। জিনিসটা এটাই, ছোট একটা রেডিয়াস ছোট, মানে সাইজ ছোট মানে কি, রেডিয়াস ছোট, ব্যাসার্ধ ছোট। তাহলে ব্যাসার্ধ ছোট, বেশি চার্জ মানে বেশি পাওয়ারফুল, আর বেশি পাওয়ারফুল মানে এর পোলারাইজিং পাওয়ার বেশি। যদি এর পোলারাইজিং পাওয়ার বেশি হয়, এ যে কম্পাউন্ডটা তৈরি করবে বা যে যৌগটা তৈরি করবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে, বেশি। যেহেতু এর পোলারাইজিং পাওয়ার বেশি তাই কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, বা সমযোজী ধর্মটা হচ্ছে বেশি। বোঝা গেল? ফাইটা হচ্ছে এটা, এটা নোট করে নাও, ঠিক আছে? আমি পেজ উল্টাচ্ছি। আচ্ছা, আমি এখানে কিছু এক্সাম্পল দিই। বলছে ধরো আমি বললাম যে ধরো Na+, ঠিক আছে, আচ্ছা Mg2+, অ্যালুমিনিয়াম 3+, আর সিলিকন 4+। আচ্ছা, এটা যখন আমি করাচ্ছি তখন একটা কাজ করো, ভিডিওটা পজ করে নিজেদের টেক্সট বুক খোলো, যে পিরিয়ডিক টেবিলটা আছে, যা পর্যায় সারণী যেটা আছে ওটা খুলে, মানে একটু খুলে নাও, খুললে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে কি একই পিরিয়ড এলিমেন্ট। পিরিয়ড কোনটাকে বলে? পিরিয়ড হচ্ছে এইটাকে বলে, নিশ্চয়ই 10-এ পড়েছো, ক্লাস 10-এ, যেটাকে বলা হয় তোমার পর্যায়, পিরিয়ড। বাম দিক থেকে ডান দিকে এলিমেন্টগুলোকে সাজানো থাকে। এরা কি সেম পিরিয়ডের, একই পিরিয়ড বা একই পর্যায়ের, ঠিক আছে? এবার আমি যদি বলি এদের মধ্যে ফাই কার বেশি হবে, ফাই মানে কি, শর্টকাটে লিখে দিই, চার্জ বাই রেডিয়াস। আচ্ছা, একটা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, লেফট টু রাইট যদি যাই আমি, সাইজ বাড়ে না কমে? সাইজ কমে। এদিকে যদি যাই তাহলে কি, সাইজ কমে। সাইজ কমা মানে কি, রেডিয়াস কমছে। যদি সাইজ কমে যায় মানে সাইজ, আমি কমা মানে এইভাবে দেখাচ্ছি, কমে যাচ্ছে, তার মানে কি, রেডিয়াস কমে যাচ্ছে। আবার অপরপক্ষে দেখছি চার্জ কিন্তু বেড়ে যাচ্ছে, দেখো 1+, 2+, 3+, 4+, অর্থাৎ চার্জ বাড়ছে, এইটা বেড়ে যাচ্ছে। আর দেখো রেডিয়াস যেহেতু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে রেডিয়াস কমে যাচ্ছে। তাহলে যদি চার্জ বেশি হয়, রেডিয়াস কম হয়, তখনই ফাইটা বেশি হবে। তাহলে ফাই কার বেশি হবে, এটার, তারপর এটার, তারপর এটার, সব থেকে বেশি এটা। তাহলে ফাই অফ Si4+ is greater than phi of এইটা is greater than phi of এইটা।
ক্লিয়ার? কারণ কি, বাম দিক থেকে ডান দিকে গেলে সাইজ কমে যাচ্ছে, মানে রেডিয়াস কমে যাচ্ছে বা ব্যাসার্ধ কমে যাচ্ছে, কিন্তু চার্জ দেখো বেড়ে গেছে, 4+ হয়ে গেছে এখানটা 4 3। তাহলে কি এটার ক্ষেত্রে ফাই সব থেকে বেশি হবে। ঠিক আছে, ধৈর্য ধরে আস্তে আস্তে বসো। আচ্ছা, নেক্সট আমি বললাম যদি আমি এরম কোনো এলিমেন্ট নিই যারা পিরিয়ড বরাবর আছে, মানে আমি ধরলাম লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস, ঠিক আছে, পটাশিয়াম প্লাস। ওকে, এরা কি, এরা একই কিসে গ্রুপে আছে বা শ্রেণীতে আছে। এদিকে কি বলা হয়, এটাকে কি বলা হয় গ্রুপ, আর এটাকে বলা হয় পিরিয়ড। একই যদি গ্রুপে থাকে, কোনো এলিমেন্ট যদি একই গ্রুপে থাকে, তাদের কি চার্জ সবসময় একই হয়। দেখো এই প্লাস প্লাস প্লাস, চার্জ সবসময় একই হয়। কিন্তু তুমি যদি পর্যায় সারণীর গ্রুপের শ্রেণী বরাবর যদি তুমি ওপর থেকে যদি নিচে নামো, তাহলে কি হয়, সাইজটা বাড়ে। অর্থাৎ সাইজ কি হচ্ছে, এইদিকে বাড়ছে, চার্জ ফিক্স আছে, সাইজ বাড়ছে। তাহলে আমি ফাই করে দিই। ফাই যদি হয় মানে কি, চার্জ বাই কি রেডিয়াস। তাহলে দেখো চার্জ কিন্তু কনস্ট্যান্ট, কারণ একই গ্রুপে আছে। দেখো পরপর চার্জ কিন্তু কনস্ট্যান্ট, সব +1 করে, কিন্তু দেখো সাইজ বাড়ছে না, তার মানে কি রেডিয়াস আস্তে আস্তে বাড়ছে। তাহলে রেডিয়াস যদি বেড়ে যায় তাহলে কি ফাই কমে যাবে, যেহেতু চার্জ একই তিনটের ক্ষেত্রে। তাহলে কি রেডিয়াস সব থেকে বড়, তাহলে কোনটা হবে, এইটা। যেহেতু সব থেকে বড় রেডিয়াস এর, তাহলে ফাই সব থেকে কম। তাহলে কি এর ফাই যদি এর ফাই করি, তাহলে কি হবে, ফাই অফ, বললাম Li প্লাস ইজ গ্রেটার দেন ফাই অফ Na প্লাস ইজ গ্রেটার দেন ফাই অফ K প্লাস। ক্লিয়ার? কেন K প্লাসের সব থেকে ফাই কম হলো, কারণ এর সাইজ বড় হয়েছে, চার্জ কনস্ট্যান্ট আছে। সাইজ বড় মানে ফাই কম। তার মানে আমি যদি বলি যে এইখানে ধরো আমি কিছু কম্পাউন্ড দিলাম, আমি ধরো বলে দিলাম যে এখানটায় ধরো এরকম একটা করে দিলাম। ধরো আমি বললাম যেখানে NaCl, MgCl2, AlCl3 আর SiCl4, এই চারটের মধ্যে সমযোজী ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি, কি কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি। তাহলে কি শিখেছি, যার ফাই বেশি তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এর মধ্যে ফাই কার বেশি, সবগুলো, এটা কি Na প্লাস আকারে আছে, এটা Mg2 প্লাস আকারে আছে, এটা Al3 প্লাস আকারে আছে, এটা Si4 আকারে আছে। তাহলে ফাই কার বেশি, দেখো Si4 প্লাসের ফাই বেশি, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে, এর বেশি হবে। এটা কিন্তু জয়েন্ট নিট AIEEE সবার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট যদি আমি দেখি, ধরো আমার এটা আছে, তাহলে আমি এর রিগার্ডিং একটা কথা বলছি। ধরো আমি বললাম যে LiF, NaF, KF, এই তিনটে দিয়ে দিলাম। বললাম আমি তিনটের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী ধর্ম কার বেশি, বলো। ফাই যার বেশি তার সমযোজী ধর্ম বেশি, মানে এর যেহেতু ফাই বেশি, সো দিস। ওকে, আচ্ছা, নেক্সট যেটা বলছে, এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ফ্যাজান্স রুল, যেটা আজকে আমাদের টপিক। আগে এইগুলো একটু ওয়ার্ম আপ হয়ে গেল, জিনিসটা একটু শিখিয়ে দিলাম, এখন ডাইরেক্ট যাচ্ছি ফ্যাজান্স রুলে। ওকে, আচ্ছা, তাহলে হেডিং করি। ফ্যাজান্স রুল, ঠিক আছে, ফ্যাজান্স রুল বা ফ্যাজানের রুল, অনেকে অনেক কিছু বলে। আচ্ছা, জেড অনেকে দেয়, অনেকে জে দেয়, ঠিক আছে, আমি জেই দিলাম, কারণ জেড জে অনেক জায়গায় দেয়, আমি জে দিলাম, ঠিক আছে। ফ্যাজান্স রুল, আচ্ছা, ফ্যাজান্স রুলসে ফ্যাজান এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য, যে এই সমযোজী ধর্ম বা কার বেশি হবে কার কম হবে, তিনি কিছু রুল বানিয়ে দিয়েছিলেন। এবার রুলটাকে তিনি দুভাগে ডিভাইড করেছিলেন, মানে তিনি মোটামুটি বলে গেছেন, আমি জিনিসটাকে দুভাগে ডিভাইড করে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। ঠিক আছে, কিছু রুল থাকবে দুজনের জন্য আলাদা, কিছু রুল থাকবে দুজনের জন্য কমন। তাহলে আমি একটা কলাম বানালাম, বাম দিকে রাখলাম আমি ক্যাটায়ন, ডান দিকে রাখলাম আমি অ্যানায়ন। ঠিক আছে, প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে সাইজ অফ ক্যাটায়ন। আগে যা বলেছে এগুলো ঘুরে ফিরেই রুলে তাই আসবে। বলছে যদি সাইজ অফ ক্যাটায়ন যদি বাড়ে,
বা ইনক্রিজ করে, ঠিক আছে। যদি ক্যাটায়নের সাইজ যদি বাড়ে তখন না, অ্যাকচুয়ালি ক্যাটায়ন সাইজটা আমি আমি এটাকে কমে লিখি, ঠিক আছে। যদি ক্যাটায়নের সাইজ যদি কমে তাহলে যৌগের মধ্যে সমযোজী ক্যারেক্টার বেশি হবে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে বা বাড়বে। মানে যদি একটা ক্যাটায়নের সাইজ কমে, যদি তার ক্যাটায়নের সাইজ যদি কম হয় তখন কি হবে, তখন ওই যৌগের মধ্যে কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী ধর্ম বাড়বে, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি ধরো এটা আমি বললাম যে, ধরো আমি বললাম যে ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড আর বেরিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, এই তিনটে আমি নিয়েছি। আচ্ছা, কেন ক্যাটায়নের সাইজ কমলে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে? আগেই বলেছে ওই কি হয়, সাইজ যত কম হবে তত কি একটা ছোট জায়গার মধ্যে একটা চার্জ থাকা, একটা বড় জায়গার মধ্যে চার্জ থাকা, কোনটা বেশি মারাত্মক হবে? ছোট জায়গার মধ্যে চার্জ থাকা। যদি তার চার্জ যদি ছোট জায়গার মধ্যে থাকে তাহলে কি তার ফাই বেশি হবে, চার্জ ডেন্সিটি বেশি হবে, ফাই তার বেশি হবে, তাই তো। ফাই বেশি হওয়া মানে সে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, সে যে যৌগতে থাকবে তার সমযোজী ধর্মটা সে বাড়বে। তা ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, তিনটে নিয়েছি আমি। কার কোভ্যালেন্ট ক্যারেক্টার, যদি আমি বলি কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে বা ক্রমানুসারে সাজাও। পিরিয়ডিক টেবিলটা খোলো, পিরিয়ডিক টেবিল খুলে দেখতে পাবে এরা সব গ্রুপ 2 এলিমেন্ট। গ্রুপ 2 মানে শ্রেণী 2, এইদিকে কলাম বরাবর 2 নম্বরে আছে, দেখো এই যে 1 2 এরকম থাকে না, 2 নম্বরে আছে, ঠিক আছে। উপরে আছে ক্যালসিয়াম, তারপরে আছে স্ট্রনসিয়াম, তারপরে আছে বেরিয়াম। আচ্ছা, এবার দেখো উপর থেকে যখন আমি নিচে নামছি তখন কি সাইজ, দেখো অ্যানায়ন তো সেম, অ্যানায়ন নিয়ে কোনো কথা হবে না। উপর থেকে যখন আমি নিচে নামছি তখন কি সাইজ বাড়ছে, সাইজ যত বাড়বে তত কি হবে, ফাই তত কি হবে, কমবে। বলেছিলাম আগে, এই দেখো এই জায়গাটা, সাইজ যত বাড়বে, এই যে রেডিয়াস যত বাড়বে ফাই তত কমবে, ঠিক এরকম দেখো। এর ক্ষেত্রে সাইজ সব থেকে এর বেশি, যদি সাইজ যদি এর বেশি হয় তাহলে কি ফাইটা সব থেকে কম হবে। ফাই যদি সব থেকে কম হয় তাহলে কি সমযোজী ধর্ম এর সব থেকে কম হবে। তাহলে কোনটা বেশি হবে সব থেকে, এইটা এইটা এইটা। আগে আছে দেখো উপরে আছে ক্যালসিয়াম, সাইজ ছোট, সাইজ ছোট মানে ফাই বেশি, ফাই বেশি মানে সমযোজী ধর্ম বেশি। তাহলে কি এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার, আমি লিখে এটাকে সিসি লিখে দিলাম, হ্যাঁ, কোভ্যালেন্ট ক্যারেক্টার, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি আমি যে আগের লেকচারেই মনে হয় পড়িয়েছিলাম সমযোজী যৌগের ধর্মগুলো বা সমযোজী কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টিস। কোভ্যালেন্ট কম্পাউন্ডের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কম হয় না বেশি হয়? কম হয়, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক উভয়ই কম হয়। কারণটা কি, আয়নীয় যৌগের বেশি হয়। কারণটা কি, আয়নীয় যৌগে কি স্থির তাড়িতিক আকর্ষণ বলটা খুব স্ট্রং হয়, আর এখানে যেহেতু ইলেকট্রন শেয়ারিং করে আছে এদের মধ্যে বন্ডটা খুব উইক হয় বা এদের মধ্যে আকর্ষণটা খুব কম হয়। যেহেতু আকর্ষণ খুব কম হয় তাহলে কি এদেরকে কম টেম্পারেচার তুমি যদি দাও, যদি খুব কম টেম্পারেচার দাও তাহলে তারা গলে যেতে পারে, মেল্ট করে যেতে পারে বা তারা বয়েল হয়ে যেতে পারে। অর্থাৎ কোভ্যালেন্ট কম্পাউন্ড, আমি লিখে দিচ্ছি এখানটা একটা পয়েন্ট করে, ফর কোভ্যালেন্ট কম্পাউন্ডের কি হবে, মেল্টিং বা বয়েলিং পয়েন্ট কি হবে, লো হবে। কোভ্যালেন্ট কম্পাউন্ডের বা সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, অনেক কম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এই যে তিনটে দিয়েছি না, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনসিয়াম ক্লোরাইড আর বেরিয়াম ক্লোরাইড, আমি যদি বলি এই তিনটেকে তুমি গলনাঙ্কের ক্রমানুসারে সাজাও বা মেল্টিং পয়েন্টের অর্ডার অনুসারে সাজাও। অর্থাৎ মেল্টিং পয়েন্ট মানে কি, কত বেশি টেম্পারেচার লাগবে এটাকে গলিয়ে দিতে। তাহলে আমি আগে কি দেখেছি, যে কম্পাউন্ডের কোভ্যালেন্ট কম্পাউন্ডের কি হবে, মেল্টিং আর বয়েলিং পয়েন্ট লো হবে। তাহলে যে কম্পাউন্ডের মধ্যে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে, যে কম্পাউন্ডের মধ্যে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে বা সমযোজী ধর্ম থাকবে, সেই কম্পাউন্ডের কি হবে, মেল্টিং বা বয়েলিং পয়েন্ট কম হবে। তাহলে তিনটের মধ্যে সব থেকে
কম কোভ্যালেন্ট ক্যারেক্টার কার? আচ্ছা, সব থেকে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কার? এটার। তাহলে সব থেকে বেশি যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার হয় তাহলে এর মেল্টিং পয়েন্ট সব থেকে কম হবে, মানে এই এরপরে এ ছিল, তারপরে এ ছিল। দেখো তুমি যদি পিরিয়ডিক টেবিলটা খোলো, গ্রুপ 2 ওয়াইজ তুমি দেখতে পারবে। তাহলে সব থেকে মেল্টিং পয়েন্ট হবে এর বেশি, তারপরে এর, তারপরে এর। এটা কি আমি লিখে দিলাম, এটাকে নিচে মেল্টিং পয়েন্ট অর্ডার, বা বাংলায় লিখতে গেলে গলনাঙ্কের ক্রম। কার গলনাঙ্ক সব থেকে বেশি হলো? তাহলে বেরিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সব থেকে বেশি হলো। ক্লিয়ার? আচ্ছা, ওকে। নেক্সট, পাশাপাশি এখানে আরেকটা পয়েন্ট, অ্যানায়নের ক্ষেত্রে একই পয়েন্ট, কি? সাইজ অফ অ্যানায়ন। আচ্ছা, এখানে বলছে যে সাইজ অফ অ্যানায়ন যত বেশি হবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। কেন? যত বেশি সাইজ, অ্যানায়নের সাইজ যত বেশি হবে, তাহলে কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলোর দূরত্ব তত বেশি হবে, সাইজ বড় যেহেতু। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি, তার মানে এর কাছে তো যদি কোনো ক্যাটায়ন যদি চলে আসে, তাহলে কি, যেহেতু এদের মধ্যে এতটা দূরত্ব বেশি হয়ে গেছে, তাই এদের মধ্যে আকর্ষণ বল কম। কিন্তু ক্যাটায়নটা যেহেতু চলে এসছে, তাহলে কি ক্যাটায়নটা তখন এদেরকে খুব সহজেই টানতে পারবে, যেহেতু এদের মধ্যে আকর্ষণ বল কমে গেছে সাইজ বড় হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো একটা তুমি টিউশনে পড়ো বা কিছু একটা, ধরো, হ্যাঁ টিউশন না, আমি বলছি বাবা মা। ধরো বাড়িতে বাবা মা নেই, বাবা মা বাড়িতে যখন থাকে তখন কি হয়, সব বই নিয়ে পড়তে বসতে হয়, সবাই বই নিয়ে পড়তে বসে, কারণ বাবা মা কাছাকাছি এসে, ধরো নিউক্লিয়াসটা বাবা মা, আর এগুলো ইলেকট্রনগুলো তোমার বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা করতে চায় না। ঠিক আছে, এবারে কি হয়েছে, এরা সব বাবা মা যখন কাছাকাছি থাকে, মানে যখন সাইজ যখন কম হয়, মানে এদের, এটা যদি বাবা মা হয়, তাহলে এদের সঙ্গে ইলেকট্রনগুলোর যদি কাছাকাছি যদি থাকে, সাইজ যদি কম হয়, তখন কি এরা খুব আষ্টে পৃষ্ঠে আবদ্ধ থাকে, পড়াশুনো করে। ঠিক আছে, এবার ধরো বাবা মার সাথে বাচ্চা কাচ্চাদের একটু ডিস্টেন্স হয়ে গেছে, মানে যেটা তোমাদের কলেজে উঠলে হবে। কলেজে উঠলে বাবা মা কোথায়, তোমরা বাইরে চলে আসবে তখন। ঠিক আছে, তখন বাবা মার আর দায়িত্বে নেই। দায়িত্বে নেই মানে এই যে এক্সটার্নাল একটা ফোর্স আছে না বাইরের, অনেক রকমভাবে ছেলেপুলেরা সব বকে যায়। এই যে বকে, ধরো এটা হচ্ছে বকে যাওয়া, তখন কি হয়, ম্যাক্সিমাম ছেলেপুলে সব এই রকম জায়গায় বকে যায়। মানে কি, এই জিনিস দিয়ে বেশি প্রভাবিত হয়েছে। জিনিসটা এই কনসেপ্টে বুঝতে পারলাম, মানে যেহেতু নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলোর মধ্যে ডিস্টেন্স যেহেতু বেড়ে যাচ্ছে, এদের মধ্যে আকর্ষণ বল কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যেহেতু আকর্ষণ বল কমে যাচ্ছে, তাই পাশাপাশি যদি একটা ক্যাটায়ন আসে, তাহলে সহজেই এটা বিকৃত হয়ে যাবে বা ডিফর্ম হয়ে যাবে, বা ডিফরমেশন হাই হবে। আর যদি ডিফরমেশন হাই হয়, তাহলে কি দেখিয়েছি, যদি ডিফরমেশন হাই হয় তার মানে কি, শেয়ারিং অফ ইলেকট্রন বেশি হবে। আর যদি শেয়ারিং অফ ইলেকট্রন বেশি হয়, তাহলে কি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। অর্থাৎ যে অ্যানায়নের সাইজ যত বড়, সেই অ্যানায়নের নিউক্লিয়াস থেকে তাদের ইলেকট্রনের দূরত্ব তত বেশি। যত বেশি দূরত্ব বেশি হবে, নিউক্লিয়াস সঙ্গে ওই ইলেকট্রনগুলোর আকর্ষণ বল তত কম হবে। তার জন্য ওরা কী করবে, যদি বাইরে থেকে কোনো ক্যাটায়ন আসে, তাহলে সহজেই সেই ক্যাটায়ন দ্বারা আকর্ষিত হবে, এই জন্য ডিফরমেশন বেশি হবে। ঠিক আছে, যত বড় সাইজ তত বেশি ডিফরমেশন, তত বেশি তাহলে কি কোভ্যালেন্ট ক্যারেক্টার। ডিফরমেশন যদি হাই হয়, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার হাই হবে বা সমযোজী ধর্মটা বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, ধরো আমি এই রিগার্ডিং, ধরো আমি একটা বললাম, ধরো আমি বললাম যে NaF সোডিয়াম ফ্লুরাইড, ওকে, আচ্ছা, NaCl আর ধরলাম NaBr, বললাম এই তিনটে আছে। এই তিনটের মধ্যে কার কোভ্যালেন্ট, কোন যৌগটার কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী ধর্মটা বেশি? পিরিয়ডিক টেবিল খোলো, দেখো 17 নম্বর যে গ্রুপটা আছে, বা তুমি যদি নর্মাল পিরিয়ডিক আছে 7 নম্বর যে গ্রুপটা, বা 17 নম্বর যে গ্রুপটা আছে, যেখানে হ্যালোজেনগুলো আছে, দেখো উপরে ফ্লোরিন আছে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন। ঠিক আছে, তাহলে কি উপর থেকে যদি নিচে নামো, তাহলে কি সাইজ আস্তে আস্তে বাড়বে। যদি আমি সাইজ যদি বলি, সাইজ F মাইনাস ইজ লেস দেন Cl মাইনাস ইজ লেস দেন ব্রোমিন Br মাইনাস, অর্থাৎ ব্রোমিনের সাইজ বেশি, কারণ কি ব্রোমিন নিচে আছে, তাই তো। আচ্ছা, যেহেতু সাইজ যদি বেশি হয়, দেখো ক্যাটায়ন তো একই, সাইজ যদি বেশি হয় তাহলে কি হবে, ডিফরমেশন বেশি হবে, মানে কি তাকে বেশি ভালোভাবে পোলারাইজ করা হবে, ডিফরমেশন বেশি হবে। যত বেশি ডিফরমেশন হবে, তত কি হবে, বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি হবে। তার মানে কি, এর সব থেকে বেশি, তারপর এর, তারপর এর। বোঝা গেল, যেহেতু সাইজ বেশি, তাই এর কি হবে, এই যৌগটার কি হবে,
ডিফরমেশন বেশি হবে, মানে এই যে ব্রোমিনের ডিফরমেশন বেশি হবে, যত বেশি ডিফরমেশন তত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে কি এর ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটা হচ্ছে এরকম হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী যৌগের সমযোজী ধর্মের ক্রমটা এরকম হবে। বোঝা গেছে? সব বইতেই পাবে, এখানে ভালো করে বুঝে নাও। ওকে, আমি তাহলে পেজ উল্টাচ্ছি এবার। আচ্ছা, আচ্ছা নেক্সট হচ্ছে বলছে চার্জ অফ, ধরো আমি বললাম ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন বলতে পারো, চার্জ অফ অ্যানায়নও বলতে পারো, অ্যানায়ন একটা সঙ্গে পয়েন্ট করে দিচ্ছি, অ্যানায়ন, ঠিক আছে, চার্জ অফ ক্যাটায়ন বা অ্যানায়ন, ঠিক আছে। আচ্ছা, আমি তিনটে জিনিস তোমাকে দিলাম, তিনটে জিনিস কী কী দিলাম, NaCl, তিনটে যৌগ দিয়েছি, MgCl2 আর AlCl3, বলছি কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার অনুসারে সাজাও। আচ্ছা, NaCl, এই যে সোডিয়াম, দেখো ক্লোরিন 3 জায়গায় একই, ক্লোরিনের কথা ছাড়ো যেহেতু অ্যানায়ন সেম হয়ে গেছে, ক্যাটায়নটাকে কনসিডার করো। ক্যাটায়ন কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, তাই তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, দেখো এক্ষেত্রে সোডিয়ামের চার্জ কত এখানটায়, Na+Cl- মানে কি +1, ম্যাগনেসিয়ামের +2 যেহেতু MgCl2, অ্যালুমিনিয়ামের +3, তাহলে চার্জ বেশি এখানটায়, যেহেতু চার্জ বেশি তাই কি হবে, চার্জ যত বেশি হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। কীরকম, কেন, কারণ এর ফাই বেশি হচ্ছে না, ফাই মানে কি, চার্জ বাই রেডিয়াস, ওই রুল যেগুলো আগে বুঝেছে ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে গেছে। দেখো চার্জ এখানে কি, অ্যালুমিনিয়ামে যেহেতু চার্জ বেশি, মানে কি চার্জ হচ্ছে Al3+ ইজ গ্রেটার দেন Mg2+ ইজ গ্রেটার দেন Na+, তিনটে দুটো একটা, তাহলে যেহেতু চার্জ বেশি তাহলে ফাই বেশি, যত বেশি ফাই তত বেশি, মানে যত বেশি চার্জ তত বেশি কি, সে তত বেশি পোলারাইজ করতে পারবে। ধরো একটা ছোট ক্যাটায়ন আছে যার চার্জ প্রচুর বেশি, একটা অ্যানায়ন আছে, এর চার্জ বেশি মানে কি বেশি পরিমাণে আকর্ষণ করবে, যদি বেশি পরিমাণে আকর্ষণ করে তাহলে কি এটা বেশি পরিমাণে ডিফর্ম হবে, আর যত বেশি ডিফরমেশন হবে তত বেশি কি কোভ্যালেন্ট ক্যারেক্টার তৈরি হবে, তাই তো, মানে তত বেশি শেয়ারিং হবে। তাহলে যেহেতু এটা চার্জ বেশি তাই এর কোভ্যালেন্ট ক্যারেক্টার এই যে বেশি, হ্যাঁ চার্জ বেশি তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। আচ্ছা, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কোনটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার যদি আমি তোমাকে কোশ্চেন দিই যে মেল্টিং পয়েন্ট কার বেশি হবে, মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক যেটাকে বলে গলন, আচ্ছা বাংলাটা কিন্তু ভালো করে মাথায় রাখো, হ্যাঁ গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট অর্ডার কী হবে সেটা আমি বলি, মেল্টিং পয়েন্ট অর্ডার এই তিনটের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি, যার সমযোজী ক্যারেক্টার বেশি বা যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার কি মেল্টিং পয়েন্ট কম হয়, আগে বলেছি। তাহলে এর যেহেতু কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তাহলে এর কী হবে, মেল্টিং পয়েন্ট সব থেকে কম, মানে যদি মেল্টিং পয়েন্টের অর্ডার যদি সাজে তাহলে কি এটা বেশি, তারপর MgCl2, তারপর AlCl3। ওকে, আচ্ছা আজকের ফ্যাজান্স রুলের আমি পার্ট 1 লেকচার করলাম, মানে লেকচার আরও বড় হবে, কোনো অসুবিধা নেই, নেক্সট আমি যখন করব তখন আর কিছু না, আর একটা পয়েন্ট বাকি আছে আর তার সঙ্গে কিছু এক্সাম্পল দেওয়া বাকি আছে, ওটা বেশিক্ষণ আধা ঘন্টার হয়তো একটা ভিডিও হবে। আপাতত এই জিনিসটাকে একটুখানি রপ্ত করো। নেক্সট পয়েন্টে যেটা বোঝাবো সেটা হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন, ওইটা বোঝাতে গেলে তোমাদের একটু ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে, যেটা আমি এখন অব্দি করাইনি, যেটা অ্যাটমিক স্ট্রাকচারে করানো দরকার ছিল, বাট এখন জেনে রাখার জন্য আমি একটু বলে দেবো, যেটা আমি নেক্সট লেকচারে প্রথমেই বলবো, একটু হালকা জেনে রাখো জিনিসটা, নোট করে রাখো, যখন আমি পড়াবো অ্যাটমিক স্ট্রাকচার তখন দেখবো ওটাকে ইন ডিটেলস আমি ডিসকাস করে দেবো। তাহলে পার্ট 1 লেকচার আজকের ফ্যাজান্স রুলসের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি অনেক এক্সাম্পল আরও অনেক প্রপার্টি নিয়ে আলোচনা করবো এই ফ্যাজান্স রুলসের উপরেই, ঠিক আছে, ওকে।